আজকে আমরা আপার প্রাইমারি টেটের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আমরা জানব শিশুর বিকাশের বিভিন্ন ধাপ অর্থাৎ স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। শিশুর বিকাশের বিভিন্ন ধাপকে কটি ভাগে ভাগ করা যায়। এটা তোমরা দেখবে যে পরীক্ষায় কিন্তু বারবার এই কোশ্চেনটা দিয়ে থাকে। তোমরা সি টেট বলো এবং তোমরা পশ্চিমবঙ্গের টেট বলো, এই কোশ্চেনটা কিন্তু একাধিকবার এসেছে, কারণ এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দিয়েই কিন্তু অনেক ক্যান্ডিডেটকে ফাঁসিয়ে দেয়। কেননা তোমরা জানো যে বিভিন্ন মনোবিজ্ঞানী তাদের বিভিন্ন থিওরিতে শিশুর বিকাশের বিভিন্ন পর্যায়কে বিভিন্ন ভাগে ভাগ করেছে। কেউ বলেছে শিশুর বিকাশের পর্যায়কে 4 ভাগে ভাগ করেছে, কেউ বা 6 ভাগে ভাগ করেছে, কেউ আবার 8 ভাগে ভাগ করেছে, আবার কেউ বা ভাগ করেছে 10 ভাগে। তাহলে অনেকেই এই কোশ্চেনটা দেখে কনফিউজ হয়ে যাবে যে আসলে উত্তর কোনটা, আসলে উত্তর কোনটা দেব, যে 4, 6, 8 না 10। এখানেই কিন্তু তোমরা ট্র্যাপে পড়ে যাবে। পরীক্ষা যারা কোশ্চেন সেট করবে তাদের ফাঁদে তোমরা পা দিয়ে দেবে। কিন্তু যদি বেসিক্যালি সেন্সে জিজ্ঞেস করে যে শিশুর বিকাশের ধাপকে কটি ভাগে ভাগ করা যায়, তাহলে এক ধরনের উত্তর হবে। আর যদি জিজ্ঞাসা করে, সামনে ধরো কোনো একজন মনোবিজ্ঞানীর নাম দিয়ে দিল, যেরকম পিয়াজের মতে শিশুর বিকাশকে কটি ভাগে ভাগ করা যায়, বা পিকুনাসের মতে শিশুর বিকাশকে কটি ভাগে ভাগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু দুটো জায়গায় কিন্তু আলাদা আলাদা উত্তর হবে। যেরকম ধরো এখানে বেসিক্যালি সেন্সে এইদিকে উত্তর করলো শিশুর বিকাশকে ক ভাগে ভাগ করা যায়, আর এদিকে জিজ্ঞেস করলো পিয়াজের মতে ক ভাগে ভাগ করা যায়, আবার জিজ্ঞেস করলো পিকুনাসের মতে ক ভাগে ভাগ করা যায়। তাহলে এই দু ক্ষেত্রেই কিন্তু উত্তরটা আলাদা হবে। এদিকে হবে এক ধরনের উত্তর, এইদিকে হবে এক ধরনের উত্তর, আবার নিচেরটাই হবে আরেক ধরনের উত্তর। কেন? কেননা পিকুনাস আলাদা ভাগে ভাগ করেছে এবং পিয়াজে আলাদাভাবে ভাগ করেছে, এবং বেসিক্যালি যেটা শিশু মনস্তত্ত্বের ভাগে, যেটা সাধারণ সেন্সে যেটা ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু আরো এক ধরনের উত্তর হবে। বোঝা গেল? গেল? তাহলে আমরা যেটা তোমাদের উত্তর দেব সেটা কোনটা হবে? যদি সাধারণ সেন্সে জিজ্ঞাসা করে বিকাশকে ক ভাগে ভাগ করা যায়, সেক্ষেত্রে তোমরা বলবে 5 ভাগে ভাগ করা যায়। ক ভাগে? সাধারণ সেন্সে জিজ্ঞাসা করলে তোমরা বলবে বিকাশকে 5 ভাগে ভাগ করা যায়। সেক্ষেত্রে কিন্তু তোমরা 4, 6, 8, 10 এগুলো কোনোটাই উত্তর দেবে না। সেক্ষেত্রে তোমরা সিম্পলি বলে দেবে 5 ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট হচ্ছে প্রিনেটাল স্টেজ, সেকেন্ড হচ্ছে ইনফ্যান্সি, তৃতীয় হচ্ছে ইয়ারলি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্স। এইভাবে তোমরা বাংলা যে টার্মের পাশাপাশি ইংরেজি টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে, যাতে তোমাদের উত্তর করতে পরীক্ষার হলে তোমাদের কনফিউশন না হয়। অনেক বাংলা মানে কিন্তু এরকম বিদঘুটে অর্থ দিয়ে দেবে, যেটা তোমরা বুঝতেই পারবে না। তাই তোমরা চেষ্টা করবে বাংলা টার্মগুলোর পাশাপাশি ইংরেজি টার্মগুলো একবার করে দেখে নেওয়ার। বোঝা গেল? তো বাংলা টার্মে যদি আমরা বলি, তো প্রথম যেটা স্টেজ সেটাকে বলা হয় গর্ভকালীন স্তর। দ্বিতীয় স্টেজকে বলা হয় শৈশবকাল, যেটার সময়সীমা জন্ম সময় থেকে 2 বছর। জন্ম থেকে 2 বছর যদি শৈশবকাল হয়, তাহলে এর আগের অবস্থা বা স্টেজটা, যেটাকে আমরা গর্ভকালীন স্তর বলেছি, সেই সময়কালটা কোনটা তাহলে? সেই সময়কালটা হচ্ছে একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে সেই সময়কালটা। যতদিন সময় পর্যন্ত একটি শিশু মাতৃগর্ভের ভেতরে থাকবে, সেই সময়কালকে আমরা বলবো গর্ভকালীন স্তর। এবং জন্মাবার পর থেকে শুরু করে 2 বছর পর্যন্ত সময়কালকে আমরা বলবো শৈশব স্তর। এরপরে আছে দেখো প্রারম্ভিক বাল্যকাল বা 2 থেকে 6 বছর বয়স। এরপর আছে পরবর্তী বাল্যকাল বা উত্তর বাল্যকাল বলা চলে, যেটাকে আমরা বলবো উত্তর বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, যেটাকে আমরা কি বলবো? প্রান্তীয় বাল্যকাল বা পরবর্তী বাল্যকাল। এই পরবর্তী বাল্যকাল বা প্রান্তীয় বাল্যকাল যেটা, সেটার সময়সীমা কত? 6 থেকে 12 বছর। কত? 6 থেকে 12 বছর। তাহলে প্রান্তীয় বাল্যকাল বা পরবর্তী বাল্যকালের সময়সীমা কত? 6 থেকে 12 বছর। এরপর কৈশোরকালের সময়সীমা কত? 12 থেকে 18, যাকে আমরা কিশোর অবস্থা বা কৈশোরকালও বলে থাকি। বোঝা গেল? এবার এই স্টেজগুলোর সম্পর্কে আমরা নিচে বিস্তারিত এক এক করে আলোচনা করব। দেখো, তো প্রথমে যে কোশ্চেনটা, এই যে তোমরা আজকে ক্লাসটা নিচ্ছ, এই যে স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমাদের টেট এক্সামে, তা সে আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নাও বা সি টেটের প্রস্তুতি নাও বা
প্রাইমারি টেট বা তোমাদের স্পেশাল এডুকেটরের এক্সামের প্রিপারেশনই নাও, এই কনসেপ্টটা থেকে কিন্তু তোমাদের 1 নাম্বার ধরে নাও পাক্কা, 1 নাম্বার তোমরা যেমন এই কনসেপ্টটা থেকে পেয়েই যাবে। তাহলে 1 নাম্বার যদি একটা ক্লাস থেকে 1 নাম্বার পাওয়া যায় তাহলে খারাপ কি, ক্লাসটা অবশ্যই আমরা মনোযোগ দিয়ে দেখবো। এবং ক্লাসটা কিন্তু তোমরা পরবর্তী ক্লাসগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের আপডেটও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং এই নোটসটা যদি পেতে চাও কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি একটি স্পেশাল গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। এবং সেই গ্রুপটাতে কিন্তু আমরা এই সমস্ত স্টাডি মেটেরিয়াল একদম ফ্রি অফ কস্ট বিনামূল্যে প্রোভাইড করে থাকি। বোঝা গেল? তো প্রথম যে স্টেজ সেটা কি, প্রিন্যাটাল স্টেজ। দেখো প্রিন্যাটাল স্টেজে কি বলা হয়েছে, বা গর্ভকালীন স্তরে। এই প্রিন্যাটাল স্টেজ বা গর্ভকালীন স্তর হচ্ছে জন্ম পর্যন্ত, অর্থাৎ কনসেপশন। কনসেপশন বলতে মাতৃগর্ভে যখন জাইগোট তৈরি হয় সেই সময় থেকে শুরু করে জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত, জন্মগ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কালকে এই প্রিন্যাটাল স্টেজে ধরা হয়েছে। এরপর বলা হয়েছে এই স্তরে কি হয়, ভ্রূণের বিকাশ হয়। মাতৃগর্ভে যখন একটি ভ্রূণ ধীরে ধীরে করে বড় হয় সেই বিকাশের পর্যায়টা কিন্তু এই কি গর্ভকালীন স্তরের অন্তর্গত। বোঝা গেল? এই সময়টায় মাদার্স হেলথ অর্থাৎ মায়ের স্বাস্থ্য ও পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। মায়ের স্বাস্থ্য সেবা এবং পুষ্টির সঠিক পুষ্টি পাচ্ছে কিনা সেটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়, তাহলেই কিন্তু শিশুর ডেভেলপমেন্ট খুব ভালো হবে। বোঝা গেল? এরপরে দেখো কি বলা হয়েছে 2 নম্বরে, ইনফ্যান্সি বা শৈশব অবস্থা। এই ইনফ্যান্সি বা শৈশব অবস্থায় কি হয়, র্যাপিড গ্রোথ বা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে শিশুর শারীরিক বৃদ্ধি বলো বা তার বিকাশ বলো, সেটা কিন্তু খুব দ্রুত পেতে শুরু করে। দেখবে কেননা জন্মাবার পরেই শিশু পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করার চেষ্টা করে। যে জন্মাবার পূর্বে শিশু মাতৃগর্ভে যখন থাকে সেই সময় কিন্তু তার পরিবেশটা একরকম থাকে, এবং জন্মাবার পর যখন সে পরিবেশের সাথে জন্মগ্রহণের পর যখন সে বাইরের দুনিয়ায় আসে তখন সেই জায়গার পরিবেশটা কিন্তু অন্যরকম। সেই জায়গার আবহাওয়া, সেই জায়গার অক্সিজেন, সেই জায়গার খাদ্য খাবার সবই কিন্তু আলাদা। তাই তাকে এই সময় কি করা হয়, এই সময় তাকে অ্যাডজাস্ট করে নিতে হয়, তাকে মানিয়ে নিতে হয় এই সময়টাতে। তাই এই সময়টাকে কিন্তু রেডিক্যাল অ্যাডজাস্টমেন্টের সময়ও বলা হয়েছে। কি, রেডিক্যাল অ্যাডজাস্টমেন্টের সময়ও কিন্তু বলা হয়েছে। এবং এই সময়টায় শিশুর দ্রুত বৃদ্ধি পায়। কিভাবে? জন্মের সময় একটি শিশুর দেখবে হাইট কত থাকে, সাধারণত জন্মের সময় একটি শিশুর হাইট 19 থেকে 21 সেন্টিমিটারের মতো থাকে। কত? 19 থেকে 21 সেন্টিমিটারের মতো থাকে। কিন্তু 2 বছর বয়সে দেখবে একটি শিশুর হাইট কিন্তু এর 2 গুণ হয়ে যায়, এর 2 গুণ হয়ে যায়। মাত্র 2 বছরেই ডাবল হয়ে যায়। তাই এখানে দ্রুত বৃদ্ধি পায় এই ইনফ্যান্সির বয়সটাতে। বোঝা গেল? এরপর প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্সেস অ্যাকশন, মানে এই সময় যদি শিশুর একটি জন্মের পর 2 বছর বয়স পর্যন্ত একটি শিশুর মধ্যে কিন্তু রিফ্লেক্স মানে প্রতিবর্ত ক্রিয়া চলে আসে। কিরকম? ধরো একটি শিশুকে গুদগুদি দিলে তাহলে সে হাসির মাধ্যমে সে তার প্রতিক্রিয়া জানাবে। একটি শিশুকে যখন কোনো একটি শিশুকে কোনো একটি খেলনা দেখালে তাহলে সেই খেলনা দেখে সে তার প্রতিক্রিয়া জানাবে। সে কি করে, পায়ের মধ্যে সুরসুরি দিলে সে তার প্রতিক্রিয়া জানাবে। সে অর্থাৎ তার মধ্যে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা কিন্তু এই বয়স থেকেই শুরু করে। বোঝা গেল? এরপর কি হয়, মোটর ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার, হাত পা নাড়াচাড়া করার, মাথা নাড়াচাড়া করার, শরীরের বডি পার্টসগুলো মুভমেন্ট করার মতো তার মধ্যে বিকাশ এই সময় থেকেই শুরু করে। বোঝা গেল? এরপর দেখো কি বলা আছে, মায়ের সাথে অ্যাটাচমেন্ট উইথ মাদার, অর্থাৎ মায়ের সাথে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু এই সময় থেকেই শুরু হতে থাকে। কেন? কারণ তার মা সবসময় তার কাছে থাকে, তার যত্ন আত্তি করে, তার সেবা করে, তাকে খাবার খাওয়ায়। তাই কি হয়, তাই তার সাথে মায়ের একটা যে ইমোশনাল একটা যে মায়ার বন্ধন বা ইমোশনাল যে কানেকশন, সেই ইমোশনাল কানেকশন বা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু এই সময় থেকেই শুরু করে একটি শিশু। বোঝা গেল?
এরপর দেখো এই সময়টাকে কি বলেছে, বাবলিং, অর্থাৎ বকবকানি বা প্রথম শব্দ কিন্তু শিশু এই 2 বছরেই শিখে যায়। অর্থাৎ এই সময়টাকে কি বলে, বাবলিং এর বয়স বলা হয়। বাবলিং এই সময়টা থেকেই কিন্তু শিশুর বাবলিং শুরু হয়ে যায়। তো মনে রাখবে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বাবলিং বা কুইং এগুলো নিয়ে আমরা একটি আলাদা সেপারেট ক্লাস করব, যেখানে আমরা এই সমস্ত টার্মগুলো, বাবলিং কি, কুইং কি, এগুলো কোন কোন বছর, কত বছরে শুরু হয়, শিশুর প্রথম শব্দ কত বছরে শুরু হয়, একটি সেন্টেন্স কত বছরে শিখে, এগুলো নিয়ে আমরা স্পেশাল একটি ক্লাস করব, যেখানে আমরা শুধু এই টার্মগুলোই নিয়েই বিস্তারিত আলোচনা করব। যাই টার্মগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই যে বাবলিং কি, এটা কিন্তু বারবার কোশ্চেনে জিজ্ঞাসা করে পরীক্ষায়। তো তোমরা এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবে। এরপর দেখো বলেছে ইয়ারলি চাইল্ডহুড বা প্রারম্ভিক বাল্যকাল, যেটার বয়সের সময়সীমা কত, যেটা কিন্তু 2 থেকে 6 বছর বয়সকে বলা হয়েছে ইয়ারলি চাইল্ডহুড বা কি প্রারম্ভিক বাল্যকাল। বয়সের সময়সীমা কত, 2 থেকে 6 বছর। এখানে কি হয়, এখানে গ্রস মোটর ডেভেলপমেন্ট এবং ফাইন মোটর ডেভেলপমেন্ট হয়। কি গ্রস মোটর স্কিল বলতে কি বোঝায়, গ্রস মোটর স্কিল বলতে বোঝায় আমাদের শরীরের যে বড় মাংসপেশিগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারা এবং সেগুলোকে কাজে লাগিয়ে কোনো অ্যাক্টিভিটি করতে পারা, যে কি বলে গ্রস মোটর ডেভেলপমেন্ট। কিরকম গ্রস মোটর ডেভেলপমেন্ট বলতে বোঝায়, ধরো একটি শিশু দৌড়াচ্ছে, তাহলে তার শরীরের বড় মাংসপেশিগুলো ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে। একটি শিশু লাফাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, তাহলেও তার বড় মাংসপেশিগুলো ব্যবহার হচ্ছে। তাহলে এই ধরনের মাংসপেশিগুলোকে যে ক্ষেত্রে বড় মাংসপেশিগুলো ইউজ হয়, যেরকম ফুটবল খেলা, সাইকেল চালানো, তারপর ক্রিকেট খেলা, এগুলোর ক্ষেত্রে শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গ, পার্টিকুলার কোনো ছোট অঙ্গের ব্যবহার কিন্তু হয় না। কি হয়, শরীরের সমগ্র অংশটারই ব্যবহার হয়, বা বড় একটি মাংসপেশির শরীরের ব্যবহার হয়। তাই এই ধরনের যে ডেভেলপমেন্ট বা বিকাশ, সেগুলোকে আমরা কি বলবো, গ্রস মোটর ডেভেলপমেন্ট। বোঝা গেল। এই গ্রস মোটর আর ফাইন মোটর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টার্ম। এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার কোশ্চেন দিয়ে দেয়, তাই আমি এখানে স্টার মার্কস দিয়ে রাখছি, এটা মনে রাখার চেষ্টা করবে। এরপর দেখো ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট মানে কি। ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট মানে হচ্ছে শরীরের ছোট মাংসপেশিগুলোর ব্যবহার। যেরকম ধরো তুমি কোনো একটি সুন্দর হাতের লেখা লিখছো, সেক্ষেত্রে তোমার শরীরের বেশি অংশ তো ইউজ হচ্ছে না, কি তোমার শরীরের 2 বা 3টে আঙ্গুলের ইউজ হচ্ছে। শরীরের 2 বা 3টে আঙ্গুলের সাহায্যে তুমি সুন্দর হাতের লেখা লিখছো, সুন্দর ছবি আঁকছো, তাহলে কি হচ্ছে, তোমার শরীরের অল্প একটু মাংসপেশির ব্যবহার হচ্ছে, যেরকম 2 আঙ্গুল বা 3টে আঙ্গুল। বোঝা গেল। তাহলে যে কাজগুলোতে শরীরের অল্প একটু ছোট ছোট মাংসপেশিগুলোর ব্যবহার হয় এবং যে কাজগুলো একদম সূক্ষ্ম হয়, সেই কাজগুলোকে আমরা কি বলবো, ফাইন মোটর স্কিল। যেরকম ছবি আঁকা কি লেখালেখি, এগুলো কি ফাইন মোটর স্কিল। তারপর সুইয়ের মধ্যে সুতো ঢুকানো, সুইয়ের মধ্যে সুতো লাগানো, তারপর জামার বোতাম লাগানো, তারপর জুতোর ফিতে বাঁধা, এগুলো কি ছোট ছোট কাজ। এই ছোট ছোট কাজের জন্য কি হয়, ফাইন মোটর স্কিল ডেভেলপ করা প্রয়োজন। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে একটি শিশুর প্রথমে ফাইন মোটর স্কিল ডেভেলপড হয় না গ্রস মোটর স্কিল। তোমরা নিজেরা বুদ্ধি খাটিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো কমেন্ট বক্সে। একটি শিশুর জন্মের পর মানে প্রথমে কোন ডেভেলপমেন্টটা হবে, ফাইন মোটর স্কিল না গ্রস মোটর স্কিল, কোনটা হবে? তো একটু বুদ্ধি খাটালেই কিন্তু তোমরা উত্তরটা দিতে পারবে যে একটি শিশু জন্মের পর কিন্তু সে প্রথমে দৌড়াদৌড়ি করতে শেখে, প্রথমেই কিন্তু সে ছবি আঁকতে পারে না। কারণ একটি শিশুকে যখন একটি পেন্সিল ধরতে দেবে, দেখবে সে পেন্সিলটা ঠিক করে ধরতেই পারছে না, শরীরে সব অঙ্গ দিয়ে জড়িয়ে ধরবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে তার ফাইন মোটর স্কিলের ডেভেলপ কিন্তু হয়নি। এর জন্য দেখবে ছোটদের মাটির ক্লে দিয়ে খেলতে দেওয়া হয়, ছোটদের কি করা হয় আরো অনেক যে ডায়াগ্রামগুলো আছে সেগুলো দিয়ে খেলতে দেওয়া হয়, যাতে কি হয়, তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপড হয়। এর জন্যই তো তোমাদের অঙ্গনওয়াড়ি বলো, তারপর প্লে স্কুল বলো, তারপর প্রি স্কুল বলো, যেরকম LKG UKG এগুলো তৈরি হয়েছে, যাতে শিশুর ফাইন মোটর স্কিলগুলো ভালোভাবে ডেভেলপড হয়, যার ফলে সে একটি দক্ষ হয়ে ওঠে শেখার জন্য। যখন সে স্কুল এডুকেশনে যাবে, প্রথাগত শিক্ষায় যাবে, সেই সময়টার জন্য প্রস্তুতি দেওয়ার জন্য একটি ড্রিল বলতে পারো প্রি স্কুল।
যেরকম তোমরা মাইক্রো টিচিং করেছো ডিএলএড এ, কেন করেছো? যাতে তোমরা টিচার হওয়ার পর ভালোভাবে স্কুলে পড়াতে পারো, এর জন্য তোমরা ওখানে ডেমো দিয়েছো, ড্রিল করেছো, প্র্যাকটিস করেছো। ঠিক সেই রকমই স্কুলে যাওয়ার আগে শিশুদের, প্রথাগত শিক্ষার আগে শিশুদের প্র্যাকটিস বা ড্রিল দেওয়ার জন্য বা তাদের মেন্টালি শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত করার জন্য প্রি স্কুল এজ বা এই অঙ্গনওয়াড়ি, তারপর এলকেজি ইউকেজি এগুলো তৈরি হয়েছে। বোঝা গেল? এগুলোতে মূলত তাদের গ্রস মোটর আর ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হয়। বোঝা গেল? তাহলে গ্রস মোটর কি, ফাইন মোটর কি বুঝতে পারলে? গ্রস মোটর বলতে যে অ্যাক্টিভিটিগুলোতে শরীরের বড় মাংসপেশির ব্যবহার হয়, আর ফাইন মোটর বলতে যে অ্যাক্টিভিটিগুলোতে শরীরের ছোট মাংসপেশির ব্যবহার হয়। যেরকম দৌড়ানো, লাফানো, এগুলো গ্রস মোটর, আর ছবি আঁকা আঁকি, লেখালেখি, এগুলো কি, এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল। বোঝা গেল? এরপর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই জন্মের থেকে 6 বছর বয়সেই কিন্তু শিশু প্রথম ভাষা বলতে শেখে, একটি সেন্টেন্স গুছিয়ে বলতে শেখে। গুছিয়ে গুছিয়ে বলা শেখা কিন্তু এই 2 থেকে 6 বছর বয়সেই হয়ে যায়। তাই এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো হয়, খুব ফাস্ট হয়। তো পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে, একটি শিশুর ভাষার বিকাশ কোন স্টেজে সব থেকে দ্রুত হয়, কোন স্টেজে সব থেকে দ্রুত একটি শিশুর ভাষার বিকাশ হয়? সেক্ষেত্রে তোমরা কি বলবে? সঠিক আনসার কিন্তু হয়ে যাবে ইয়ারলি চাইল্ডহুড বা 2 থেকে 6 বছর বয়স। এই 2 থেকে 6 বছর বয়সেই কিন্তু একটি শিশুর ভাষার বিকাশ সব থেকে দ্রুত হয় এবং সব থেকে ভালো হয়। এই যে পয়েন্টগুলো আমি এখানে তুলেছি, এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং বারবার এই পয়েন্টগুলো একদম ডাইরেক্ট তুলে দেয় যে গ্রস মোটর ডেভেলপমেন্ট কি, ফাইন মোটর ডেভেলপমেন্ট কি, একটি ভাষার বিকাশ, একটি শিশুর ভাষার বিকাশ সব থেকে দ্রুত কোন পর্যায়ে ঘটে, কোন স্টেজে ঘটে। এভাবে ডাইরেক্ট তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে কোশ্চেন দেখতে পারবে। তো এই ক্লাসটা থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন তো পাবেই, এটা আমি 100% কমন দিয়ে বলছি। একটা কোশ্চেন তোমরা এই ক্লাসটা থেকে 100% কমন পেয়ে যাবে। বোঝা গেল? তো তারপরে দেখো কি বলেছে, কল্পনা ও সৃজনশীলতার বিকাশ। কল্পনা শক্তি ও সৃজনশীলতার বিকাশ বলতে কি বোঝায়? যে শিশুরা নিজেরা কিছু তৈরি করতে শিখবে। এই সময়টাকে শিশুদের দেখবে লিটল সায়েন্টিস্ট বলা হয়। জেন পিয়াজে, যখন আমরা থিওরিটা পড়বো, জেন পিয়াজে, তোমরা শুধু এখন নামটা শুনে রাখো। জেন পিয়াজে কি ছিল? জেন পিয়াজে একজন শিশু, এই শিশুদের ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিল, বিভিন্ন থিওরি দিয়েছে। তো সেই জেন পিয়াজের মতে শিশুদেরকে তিনি কি বলেছেন বলতো? শিশুদেরকে তিনি লিটল সায়েন্টিস্ট বলেছে বা ছোট্ট বিজ্ঞানী বলেছে। কেন বলেছে? কারণ তাদের মধ্যে সৃজনশীলতা দেখা দেয়। একটি শিশুকে যখন কোনো একটি খেলনা দেবে, তখন দেখবে যে 2-3 দিন পর সেই খেলনাটির চাকা আরেক জায়গায়, সেই খেলনাটির প্রত্যেকটি পার্টস আলাদা আলাদা জায়গায় পড়ে আছে। কেন? সে খেলনাটি খুলে ভেতরে দেখতে চেয়েছে যে ভেতরে কি আছে, খেলনাটি কিভাবে কাজ করছে। তার মধ্যে প্রশ্ন জাগে, কল্পনা শক্তি সৃষ্টি হয় যে আমি এই খেলনাটি খুলে দেখি ভেতরে কিভাবে কাজ করছে। যখন একটি লাইট দেবে একটি ছোট্ট শিশুকে, খেলনা লাইট, তখন সে বোঝার চেষ্টা করে যে লাইটটা, আলোটা কোথা থেকে আসছে, ভেতরে কি আছে। এর জন্য সে লাইটটা দেখবে, খুলবে, বারবার খুলবে, খুলে সে বোঝার চেষ্টা করবে যে ভেতরে কি আছে, ভেতরে কেন এভাবে লাইট আসছে। তাই সে খুলে ভেতরটা দেখার চেষ্টা করবে। বড়দের থেকে সৃজনশীলতা, কল্পনা শক্তি তাদের মধ্যে বেশি থাকে, তাই তারা জিনিসটা পুরোটা খুলে দেখতে চায়। বুঝা গেল? তাই তাদের কি বলেছে? লিটল সায়েন্টিস্ট বলেছে। আর এই বয়সে 2 থেকে 6 বছর বয়সে কল্পনা শক্তি ও সৃজনশীলতার বিকাশ হতে শুরু করে। তাই দেখবে এই 2 থেকে 6 বছরের শিশুদের দেখবে রূপকথার গল্প, রাক্ষসের গল্প, রাজার গল্প, এই গল্পগুলো শুনতে তারা ভালোবাসে। ঠাকুর দাদা ঠাকুমা বা বাড়ির বড়রা যারা তাদের এই ধরনের গল্পগুলো শোনায়, দেখবে সব সময় তাদের পেছনে ঘুরবে। কেন? আরো গল্প শোনার জন্য। কেন? তাদের মধ্যে কল্পনা শক্তির বিকাশ হচ্ছে, তারা এই ধরনের গল্পগুলো শুনতে ভালো পাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে, তাই তারা এই ধরনের গল্পগুলো শুনতে চাচ্ছে। বোঝা গেল? এরপরে দেখো সোশ্যালাইজেশন থ্রু প্লে, মানে খেলার মাধ্যমে সামাজিকরণ। এই সময় দেখবে 2 থেকে 6 বছরের শিশুরা, ছোট শিশুরা বিভিন্ন সবসময় কিছু না কিছু খেলতেই থাকবে।
যদি আরো পাশে এই সমবয়সী কেউ থাকে বা বড়দের সাথেও শিশুরা নানান ধরনের খেলার মাধ্যমে অ্যাক্টিভ থাকতে চায়, নানান ধরনের খেলার মাধ্যমে তারা সব সময় অ্যাক্টিভ থাকতে চায়। কেন? এক খেলার মাধ্যমে তারা সমাজের বড়দের সাথে বা সমাজের অন্যান্য লোকজনের সাথে মিশতে চায়। তারা সোশ্যালাইজেশন প্রসেসটাকে খেলার মাধ্যমে দিয়ে প্রসেস করতে চায়, তারা খেলার মাধ্যমে তাদের সামাজিকরণটাকে ঘটাতে চায়। বোঝা গেল? তাহলে এই সময়টাতে তাদের খেলার মাধ্যমে সোশ্যালাইজেশনটা করতে চায়। আর এই সময়টাকেই কিন্তু প্রি স্কুল এজ বলে। কি বলে? প্রি স্কুল এজ। এই সময়টাকেই প্রি স্কুল এজ বলে, মনে রাখবে এটা। প্রি স্কুল, প্রি স্কুল এজ কিন্তু এই সময়টাকেই বলে। এই সময়টাকে কি বলবে? এই সময়টাকে কিন্তু বলবে প্রি স্কুল এজ। বোঝা গেল? তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে, প্রি স্কুল এজ কাকে বলবে? তাহলে তোমরা কি বলবে? প্রি স্কুল এজ বলবে জন্ম থেকে 2 থেকে 6 বছর বয়স। কি বলবে? প্রি স্কুল এজ। প্রি স্কুল এজ যদি জিজ্ঞাসা করে, প্রি স্কুল এজ যদি জিজ্ঞাসা করে কি বলবে? 2 থেকে 6 বছর বা ইয়ারলি চাইল্ডহুডকে প্রি স্কুল এজ বলে। বা এই সময়টাকে তোমরা টয় এজ বা খেলনার বয়স, টয় এজ, এই সময়টাকে কি বলবে? টয় এজও কিন্তু বলা হয়ে থাকে। কি এই সময়টাকে কি বলবে? এই সময়টাকে কিন্তু টয় এজ বা খেলনার বয়সও বলা হয়ে থাকে। বোঝা গেল? এই সময়টাতে তোমরা দেখবে শিশুদের বিভিন্ন রকমের খেলনা দ্বারা তারা খেলায় মত্ত থাকে, তারা খেলনা দিয়ে খেলতে চায়। বোঝা গেল? এরপর দেখো 4 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে? 4 নাম্বার স্টেজ বা পরবর্তী বাল্যকাল বা প্রান্তীয় বাল্যকাল বা লেটার চাইল্ডহুড, 6 থেকে 12 বছর বয়স, এই সময়টাকে কিন্তু স্কুল এজ বলবে। স্কুল এজ কেন বলবে? কারণ এই সময়টায় শিশুরা প্রথম স্কুলে যেতে শুরু করে, তাই এই সময়টাকে স্কুল এজ বলে। এবং এই সময়টায় কিন্তু শিশুদের সব থেকে বন্ধু বান্ধব বেশি হবে, মানে পিয়ার গ্রুপ মানে সহপাঠীদের সাথে ইম্পর্টেন্স বেশি দিতে শুরু করবে, বন্ধু বান্ধব বেশি হবে। কেন? কারণ তারা আগে তো তারা ঘরের মধ্যে ছিল, তারা বাড়ির মধ্যে ছিল, বাড়ির সদস্যদের সাথেই তাদের পরিচয় ছিল, কিন্তু প্রথমবার তারা এই সময়টাতে প্রথাগত স্কুলে যাচ্ছে, তারা সমাজের বন্ধু বান্ধবদের সাথে মিলছে, তাই তারা অনেক বন্ধু বান্ধব জুটিয়ে ফেলে, তাই তাদের অনেক বন্ধু বান্ধব হয়ে যায়, তাই এখানে বন্ধুদের প্রভাব বাড়তে শুরু করে এবং এই সময়টাকে স্কুল এজ বলে। তারপরে দেখো কনক্রিট অপারেশনাল স্টেজ পিয়াজের মতে, এই সময়টাকে পিয়াজে কিন্তু কনক্রিট অপারেশনাল স্টেজ বলেছে, যেখানে কি হয় লজিক্যাল থিঙ্কিং কিন্তু শুরু করে, যৌক্তিক চিন্তা কিন্তু এই সময়টা থেকেই শুরু করে। কিন্তু যুক্তিটা কিসের উপর দেবে? কনক্রিট বস্তুর উপর। ধরো যে বিষয়টা তাদের চোখের সামনে নেই সেই জিনিসটা সম্পর্কে তারা যুক্তি দিতে পারবে না এই সময়টাতে, কিন্তু যে জিনিসটা তাদের চোখের সামনে আছে সেই জিনিসটা দেখে সেই জিনিসটার উপর তারা সহজেই যুক্তি তর্ক দিতে পারবে। বোঝা গেল? ধরো এখানে একটা বাক্স আছে, আবার এখানে একটা বাক্স আছে। এবার তারা কি করতে পারবে বলতো? এই দুটো দেখে বলতে পারবে কোনটা বড় কোনটা ছোট, কোনটার আকৃতিগত কি তফাৎ। ধরো এটা কি, এটা দেখো 4 কোণা, 4টে বাহুই এখানে সমান, আর এখানে দেখো এই বাক্সটাতে দেখো 4টে বাহু কিন্তু সমান নয়। কিন্তু তাদের যদি এই দুটো ছবি এঁকে দেখানো হয় এই বয়সের একটি শিশুকে, তাহলে তারা কি করবে? এই যে দুটো বাক্সের মধ্যে তফাৎ কি, এই যে দুটো বক্সের মধ্যে কি তফাৎ, এখানে 4টে বাহুই সমান নয় কিন্তু এখানে 4টে বাহুই সমান, এটা তারা দেখে যুক্তি দিয়ে বোঝাতে পারবে। বোঝা গেল? কিন্তু যে জিনিসটা তাদের চোখের সামনে নেই, ধরো লজিক্যাল বিভিন্ন থিঙ্কিং, যে জিনিসগুলো তারা বিমূর্ত চিন্তা, এই সময়টাতে বিমূর্ত চিন্তা করতে তারা অক্ষম, কিন্তু মূর্ত চিন্তা তারা যুক্তি দিয়ে এই সময়টাই নিশ্চয়ই করতে শেখে, মানে এই সময়টা থেকেই শুরু হয়। বোঝা গেল? তারপর সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়, মানে ধরো 6 থেকে 12 বছরের কোনো একটি শিশুকে কোনো একটি জায়গায় নিয়ে গেলে তার একটি খেলনার প্রয়োজন, সে অনেক সময় কি হবে, আশেপাশের লোকজনকে দেখে সে লজ্জা পেয়ে বাড়ির বড়দের সেই জিনিসটার কথা বলতে সাহস পাবে না, বা বললেও সেখানে রিয়েক্ট করতে সাহস পাবে না। কেন? আশেপাশের লোকজন দেখে তাদের লজ্জা পাচ্ছে, কিন্তু বাড়িতে এসে অন্যরকম যুদ্ধ তৈরি করে দেবে,
যে সারা দিন কান্না করবে, যা পাবে সেটাই ভাঙতে শুরু করবে। মানে বাড়ির ভেতরে এসে যখন সেই লোকজনের থেকে আড়ালে চলে আসবে তখন সে সব ভাঙচুর শুরু করে দেবে। কেন? কারণ সে আত্মনিয়ন্ত্রণ করতে দিয়েছে, আত্মনিয়ন্ত্রণ তার মধ্যে শুরু হতে চলেছে। তাই তার যে ইমোশন সেটাকে সেই জায়গায় না দেখিয়ে সেটাকে সেখানে কন্ট্রোল করে বাড়ির ভেতরে এসে সেটাকে প্রকাশ করতে শুরু করে দিল। কিন্তু এই যে 2 থেকে 6 বৎসর, এই বৎসরটাতে কিন্তু সেটা হয় না। এই সময়টাতে কি হয়? এই সময়টাতে সে যে জায়গায় থাকুক না কেন তার চাই মানে চাই, সে বাজারে আছে, বাজারের মধ্যেই সে শুয়ে কান্নাকাটি করতে শুরু করে দেবে, কারণ তার সেই খেলনাটা চাই। কিন্তু এই যে 6 থেকে 12 বছর বা পরবর্তী বাল্যকাল, এখানে কিন্তু সে হয়তো বাজারের ভেতরে কান্না করবে না, কারণ লোকজন থেকে লজ্জা পাচ্ছে। সে বাড়িতে এসে কান্না করবে, বাড়িতে এসে শোধ নেবে। বোঝা গেল? তাহলে আত্মনিয়ন্ত্রণ কিন্তু এই 6 থেকে 12 বছরে একটি শিশুর বৃদ্ধি পেতে শুরু করে, বা এখান থেকেই শুরু হয় আত্মনিয়ন্ত্রণ। বোঝা গেল? ক্লিয়ার? তার পরের পয়েন্টে কি বলেছে দেখো, একাডেমিক স্কিল। অর্থাৎ এই যে একাডেমিক স্কিল বলতে এই সময়টা থেকে যেহেতু স্কুল এজ শুরু হয়েছে, তাই যে একাডেমিক স্কিল অর্থাৎ অ্যারিথমেটিক, লজিক, যে তোমার রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, এই যে রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক, এগুলো সম্পর্কে তাদের বেসিক ধারণা এখান থেকেই শুরু হয়। অর্থাৎ FLN ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি কিন্তু এখান থেকেই, FLN ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি কিন্তু এখান থেকেই শুরু হয়। বোঝা গেল? তাহলে পড়ালেখার প্রতি ঝোঁক কিন্তু তাদের মধ্যে এখান থেকেই বিকাশ ডেভেলপ করাতে হবে। অর্থাৎ এই যে সময়কাল, এটাই কিন্তু একটি প্রাইমারি স্কুলের সময়কাল। অর্থাৎ যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই সময়কালটার উপর বেশি ফোকাস করতে হবে। আর যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই 12 থেকে 18 বছর এই সময়টাকে বেশি করে ফোকাস করতে হবে। কেননা এই সময়টাকে বলা হয় কৈশোরকাল, এবং এই সময়কালকার শিশুরাই তোমাদের আপার প্রাইমারি স্কুলে তোমাদের কন্ট্রোল করতে হবে, তোমাদের পড়াতে হবে তাদের। তাই তাদের সাইকোলজিটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আর এই সময়টাতে কি হয়? এই সময়টাতে পিউবার্টি চেঞ্জ হয়, বা বয়সন্ধিকালীন যে পরিবর্তনগুলো হয়, বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনগুলো কিন্তু এই সময়টাতেই হয়ে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? এই সময়টাতে কি ধরনের পরিবর্তন হয়? ধরো গলার আওয়াজের পরিবর্তন। একটি ধরো এই সময়টাতে দেখবে যে একটা 6-7 বছরের শিশুর যে আওয়াজটা থাকবে, হঠাৎ করে তাকে 5 বছর পরে দেখলে, যখন তার বয়স 14-15, তখন দেখবে তার গলার ভয়েসটা অনেকটা মোটা হয়ে গিয়েছে। তার গলার ভয়েস শুনে তাকে একটু অদ্ভুত মনে হবে। অর্থাৎ তার মধ্যে বয়সন্ধিক্ষণের যে পরিবর্তন সেটা আসতে শুরু হয়েছে। তাই তার গলার ভয়েসের পরিবর্তন হবে, তার মুখমণ্ডলের পরিবর্তন হবে, তার মুখের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের পরিবর্তন হবে, তার শারীরিক গঠনের পরিবর্তন হবে, এবং তার শারীরিক যে অভ্যন্তরীণ যে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস, সেই হরমোনাল চেঞ্জেসগুলো তার মধ্যে আসতে শুরু করবে। তাই এই সময়টাকে বলা হয় পিউবার্টি চেঞ্জেস বা বয়সন্ধিকালীন পরিবর্তন। এরপর আইডেন্টিটি ফরমেশন। এই যে এরিক এরিকসন একজন কিন্তু বিখ্যাত মনোবিজ্ঞানী, তিনি কি বলেছেন? এরিক এরিকসন বলেছেন যে এই সময়টাতে, অর্থাৎ অ্যাডোলেসেন্স কালের যে সময়কাল, এই সময়টাতে কি হয়? শিশুর আইডেন্টিটি, মানে সে কি করবে ভবিষ্যতে, তার যে একটি নিজস্ব পরিচয় থাকা প্রয়োজন, সে যে একটি নিজস্ব অস্তিত্ব রাখে, সেটা নিয়ে তার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি ক্রাইসিসের তার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আমরা যখন এরিকসনের থিওরিটা পড়ব তখন তোমরা এখানে পাবে আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি ক্রাইসিসের একটি ফেমাস একটি পয়েন্ট আছে, ফেমাস একটি তত্ত্ব আছে, যেটা ফেমাস একটি পয়েন্ট তার থিওরিতে আছে, যেটা আমরা ডিসকাস করব। শুধু এখন বেসিক্যালি স্ট্রাকচারের জন্য জেনে রাখো যে এই সময়টাতে, অর্থাৎ অ্যাডোলেসেন্সের যে সময়কাল, এই সময়কালটাতে আইডেন্টিটি পরিচয় বা পরিচয় গঠনের যে সংশয় বা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু এই বয়সেই শুরু হতে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? একদম ক্লিয়ার। তো এরপরে দেখো, এরপরে বলেছে বিমূর্ত ও সমালোচনামূলক চিন্তা।
এই যে আমরা আগের পয়েন্টে বললাম, আগের স্টেজে আমরা কি বললাম, যে শিশু কনক্রিট মানে যে জিনিসটা তার চোখের সামনে থাকবে, যে জিনিসটাকে সে ফিল করতে পারবে, সে অনুভব করতে পারবে, সেই জিনিসটার সম্পর্কেই যুক্তিতর্ক দিতে শেখে। কিন্তু এই যে সময়কাল 12 থেকে 18 বছর বা কৈশোরকাল, এই সময়টাতে কিন্তু বিমূর্ত চিন্তা মানে যে জিনিসটা তার চোখের সামনে নেই সেই যুক্তিতর্ক কিন্তু দিতে শুরু করে। তাই এই সময়টাতে দেখবে তার মধ্যে কি হয়, গণিতের যে চ্যাপ্টার, গণিতের যে বিষয়গুলো, সেখানে দেখবে এখানে তাদের মধ্যে বীজগণিত নামক গণিতের একটি আলাদা চ্যাপ্টার, আলাদা পার্ট তাদের দেওয়া হয়, যেখানে কি হয় বিমূর্ত চিন্তার প্রয়োজন হয়, বিমূর্ত চিন্তার ডেভেলপড হবে বীজগণিতের মাধ্যমে। কারণ তাদের মধ্যে বিমূর্ত চিন্তা তো 12 থেকে 18 বছর বয়সেই শুরু হতে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট বা ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা কখন থেকে শুরু হয়? এটা 12 থেকে শুরু হয়। কিন্তু যদি বলে কনক্রিট থিঙ্কিং কখন থেকে শুরু হয়, তখন বলবে 6 বছর বয়স থেকেই কনক্রিট থিঙ্কিং শুরু হয়। বা মূর্ত চিন্তা কখন থেকে শুরু হবে, এই যে দেখো এখানে বলেছি, দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এই যে এই সময়কাল, এখানে কি বলেছে, এখানে একটি শিশুর মধ্যে মূর্ত যৌক্তিক চিন্তা বা কনক্রিট, এই কনক্রিট বলতে কি বোঝায়, মূর্ত যে জিনিসটা তাদের চোখের সামনে আছে, তারা অনুভব করতে পারবে, তারা ফিল করতে পারবে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, সেই জিনিসটা সম্পর্কে যুক্তিতর্ক দিতে পারবে। অর্থাৎ কনক্রিট বিষয়ের উপর যুক্তিতর্ক দিতে পারবে 6 বছর বয়স থেকে। কিন্তু যদি বলে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এই যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বলতে কি বোঝায়, বিমূর্ত যে জিনিসটা তাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তারা অনুভব করতে পারবে না, তাদের চোখের বাইরে, তারা অনুভব, তাদের সিক্স সেন্স দিয়ে তারা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে সেই জিনিসটাকে ফিল করতে পারবে না, সেটাকে কি বলে, সেটাকে বলে বিমূর্ত। আর সেই জিনিসটা সম্পর্কে যুক্তিতর্ক দিতে শুরু করে 12 বছর বয়স থেকে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ক্লিয়ার একদম? তারপর দেখো আবেগের ওঠানামা, যাকে বলে মুড সুইচ করে। অর্থাৎ এখন হঠাৎ করে একটা জিনিস মনে হচ্ছে, হঠাৎ করে আরো একটা জিনিস মনে হবে, মানে ইমোশনাল ইনব্যালেন্স যাকে বলে, ইমোশন ওঠা নামা, হঠাৎ একরকম ফিল হচ্ছে, হঠাৎ আরেক রকম ফিল হচ্ছে। এখানে দেখো দুজনে একসাথে হেডফোনে গান শুনছে। তো এইরকমই ইমোশনাল কিছু ইনব্যালেন্স তৈরি হয়, ইমোশনাল ইমোশনের ওঠানামা, ইমোশনাল আপস ডাউন কিন্তু এই বয়সেই শুরু হয়। এই বয়সটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল বয়স। এই বয়সটাতেই কিন্তু সব থেকে জটিল সব বিষয়গুলো ঘটে। তাই এই সময়টা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল বয়স। একটি ভালোভাবে এই সময়টাকে তাদের দেখাশোনা করতে হবে, তাদের পরিচর্যা করতে হবে, তাদের বোঝার চেষ্টা করতে হবে। তাই তো চাইল্ড সাইকোলজি পড়ে তোমাদের টিচার হতে হবে, যাতে তোমরা তাদের বুঝতে পারো, যাতে তোমরা তাদের সমস্যাগুলো বুঝতে পারো। বোঝা গেল? তো এই সময়টায় কি হয়, আবেগের ওঠানামা হয়। এটা একটি সাধারণ বিষয়, আবেগ এই সময়টাতে ওঠানামা হবেই, কারণ এই সময়টাতে শরীরের বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হয়, শরীরের ভেতরে বিভিন্ন হরমোনের চেঞ্জ হয় এই বয়সটাতে। তাই শরীরের ভেতরে যে চেঞ্জগুলো হয়, সেই চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু এই সময়টাতে ইমোশনের ওঠানামা হতে শুরু করে, আবেগের ওঠানামা হতে শুরু করে। তাহলে আমরা এক এক করে কিন্তু 5টা স্টেজই আলোচনা করে নিলাম, যেখানে অ্যাডোলেসেন্স আমরা জানলাম। শুরু থেকে বলছি, আবার বেসিক স্ট্রাকচারটা আমরা জেনে নিচ্ছি শুরু থেকে, যেখানে আমরা কি জানলাম, প্রিন্যাটাল স্টেজ প্রথম স্টেজ, তারপর 2 নম্বর স্টেজ কি শৈশব, 3 নম্বর স্টেজ কি প্রারম্ভিক বাল্যকাল, 4 নম্বর স্টেজ কি 4 নম্বর স্টেজ হচ্ছে পরবর্তী বাল্যকাল, এবং শেষ স্টেজ বা 5 নম্বর স্টেজ হচ্ছে কৈশোরকাল। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এরপর আমরা এক এক করে বিভিন্ন মনোবিজ্ঞানীদের যে ভাগ করেছে সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। এবং তোমরা যারা আমাদের ক্লাসগুলো রেগুলার দেখতে চাও, রেগুলার পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এই পিডিএফ নোটগুলো যদি পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সরাসরি সেই গ্রুপে যুক্ত হয়ে এই নোটসগুলো একদম ফ্রি অফ কস্ট নিয়ে নিতে পারবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।